আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করি। লাস্ট ক্লাসে আমরা দুইটা মেথড লাস্ট দুটা দিনে শেষ করেছিলাম। ওয়াটার ট্রিটমেন্টের দুটো টপিকস, একটা ছিল হচ্ছে প্লেন সেডিমেন্টেশন প্রসেস, যেখানে আমরা কম্পারেটিভলি লার্জার সাইজের পার্টিকেল গুলোকে গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে পানি থেকে রিমুভ করতে পারি। সেটা আইদার অর্গানিক সাবস্টেন্সও হতে পারে অথবা ইনঅর্গানিক সাবস্টেন্সও হতে পারে, কিন্তু লার্জার গুলো যেগুলো সেটলিং ভেলোসিটিটা অনেক বেশি, খুব দ্রুতই একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে ডিপোজিটেড হয়ে যেতে পারে, সেই ধরনের পার্টিকেলকে রিমুভ করা সম্ভব। আরেকটা ওয়ে হচ্ছে যে সমস্ত পার্টিকেল গুলো সাসপেন্ডেড বা কলয়েডাল থাকে, সাসপেন্ডেড কিন্তু ফাইনার বা কলয়েডাল স্টেটে থাকে, যে সমস্ত সাবস্টেন্স গুলো যেগুলো সেটলিং ভেলোসিটি খুব কম থাকে বা নাই বললেই চলে, সেই সমস্ত পার্টিকেল গুলো সাধারণত প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে রিমুভ হয় না। সেটার জন্য যেটা করতে হয়, আমাদেরকে স্পেশাল কেমিক্যাল এজেন্ট অ্যাড করতে হয়, যেটাকে আমরা কোগুল্যান্ট বলে থাকি। কোগুল্যান্টের মাধ্যমে এই যে ফাইনার পার্টিকেল গুলো বা কলিডাল সাবস্টেন্স গুলো যেগুলো পানিতে স্টেবল কন্ডিশনে থাকে, সেগুলোর পার্টিকেল সাইজকে কোগুল্যান্টের মাধ্যমে সেগুলোকে তার যে স্টেবল কন্ডিশন সেটাকে ডিস্টেবিলাইজ করা হয়, এবং ফার্দার সে পার্টিকেল সাইজকে ইনক্রিজ করে লার্জার ফ্লক্স ফর্মেশন করা হয়, এবং সাবসিকুয়েন্টলি সেটাকেও সেডিমেন্টেশন প্রসেসের মাধ্যমে রিমুভ করা হয়। একটা হচ্ছে বড় থাকছে পার্টিকেল, সেটাকে ওইভাবেই গ্র্যাভিটেশন সেটেলমেন্ট করা হয়, একটা হচ্ছে পার্টিকেল ছোট থাকার কারণে সেটা সেটেলমেন্ট হচ্ছে না বা কয়েডাল পার্টিকেল স্টেবল থাকছে, সেটার স্টেবল কন্ডিশনটাকে ডিস্টেবিলাইজ করে পার্টিকেল সাইজ বড় করে ফ্লক্স ফর্মেশনের মাধ্যমে রিমুভ করা। তো দুইটার মধ্যেই কিন্তু সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে। সেডিমেন্টেশন একটা হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলা হয়, আর একটা হচ্ছে যেটা পরবর্তীতে যদি সেডিমেন্টেশন উইথ কোগুলেশনের প্রসেসের মধ্যে আরেকটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ব্যবহার করতে, সেটাকে সাধারণত সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলা হয়। তো সেডিমেন্টেশন ট্যাঙ্কের লাস্ট ক্লাসে আমরা একটা প্রবলেম দেখেছিলাম রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের জন্য, যেখানে ফ্লো ক্যাপাসিটি দেওয়া ছিল, সেখানে ডিজাইন কিছু প্যারামিটার আমাদেরকে বের করতে বলা ছিল। তো আজকে আরেকটা দেখবো, এটা এটা ওটার তুলনায় অনেক সিম্পল, জাস্ট ডিজাইন প্রবলেম, কিন্তু খুবই সিম্পল একটা প্রবলেম, যেখানে কিছু ইনফরমেশন যেটার উপর দেওয়া আছে সেটা যদি আমরা একটু দেখি কি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কে যে পানিটাকে ট্রিট করছে সেই ভলিউম, সেই ফ্লো রেটটা হচ্ছে 4 লাখ গ্যালন পার ডে। 4 লাখ গ্যালন পার ডে র ওয়াটারকে ট্রিটমেন্ট করছে। ডিটেনশন পিরিয়ড হচ্ছে 4 আওয়ার্স। ডিটেনশন পিরিয়ডের ডেফিনেশন তোমরা জানো, যে ট্যাঙ্কের মধ্যে থিওরিটিক্যালি যতক্ষণ ডিটেইন করে একটা ওয়েস্ট ওয়াটার, সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েস্ট ওয়াটার, সেটাকে বলা হয় হচ্ছে ডিটেনশন পিরিয়ড। এটা হচ্ছে 4 ঘন্টা। ভেলোসিটি অফ ফ্লো, ট্যাঙ্কের মধ্যে লংজিচুডাল ডিরেকশনে যে ফ্লোটা হবে, সেই ফ্লো ভেলোসিটি হচ্ছে 3 ইঞ্চি পার মিনিট। and water depth including sedimentation zone বা স্লাস জোন সেটা সহ হচ্ছে 14 ফিট। if an allowance of 4 feet is made for sedimentation, 4 ফিট হচ্ছে নিচের, অবশ্যই বটম লেয়ারে 4 ফিট হচ্ছে এখানে অ্যালাউড সেডিমেন্টেশন জোন হিসেবে, দেন হোয়াট শুড বি দ্য লেন্থ অ্যান্ড উইডথ অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এটা বলে দেওয়া আছে। তো এখানে যে ইনফরমেশন গিভেন আছে সেগুলোকে শুধুমাত্র এখানে কিছুটা তার ইউনিট গুলো চেঞ্জ করে নেওয়া হয়েছে। যেমন ফ্লো ভেলোসিটি দেওয়া ছিল 3 ইঞ্চি পার মিনিট, সেটাকে ফিট পার মিনিটে কনভার্ট করা হয়েছে, কিন্তু কারণ হচ্ছে এখানে যে ডিস্টেন্সের বাকি ইউনিট গুলো আছে সেটা ফিটে দেওয়া আছে, সেখানে ফিট পার মিনিটে কনভার্ট করা হয়েছে। সো ইঞ্চ থেকে ফিট পার মিনিটে কনভার্ট করতে গেলে অবভিয়াসলি আরো ছোট হবে, সেখানে 12 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা আসবে 0.25 ফিট পার মিনিট। ডিটেনশন টাইম পিরিয়ডটা গিভেন 4 আওয়ার্স, এখানেও মিনিটে কনভার্ট করে এটা আসছে হচ্ছে 240 মিনিট। আচ্ছা, সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডেপথ দিয়ে দেওয়া আছে সেটা 14 ফিট। 14 ফিট যদি হয় তাহলে এখানে আবার স্লাস জোনের অ্যালাওয়েন্স লিমিট যেটা সেটা বলে দেওয়া আছে যে 4 ফিট, তাহলে ইফেক্টিভ জোন সেডিমেন্টেশন জোনের হচ্ছে 10 ফিট, এই 4 ফিট বাদ দিয়ে। এখন আমাদেরকে যেটা বের করতে হবে, এই রেক্ট্যাঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের লেন্থ আর উইডথ কত, লেন্থ আর উইডথটা বের করতে হবে। তো লেন্থ আর উইডথ বের করার জন্য প্রথমে আমরা যদি লেন্থ বের করতে চাই, লেন্থের যে ফর্মুলাটা সেটাতে আমরা একটু সেডিমেন্টেশন ট্যাঙ্কের ছবিটা দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। এটা যদি হয় রেক্টেঙ্গুলার একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, যেখানে পানিটা এদিক থেকে আসছে, ফ্লো করছে একটা সার্টেন ভেলোসিটিতে, এবং এটার যে রিটেনশন পিরিয়ড, সেই রিটেনশন পিরিয়ডটা গিভেন, রিটেনশন পিরিয়ড টি হচ্ছে 4 আওয়ার্স। আর হরিজন্টাল যে ফ্লো ভেলোসিটি, সেই ফ্লো ভেলোসিটিটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি লেন্থ বের করতে পারবো। লেন্থ ইকুয়ালস টু কি হবে, যদি একটা সার্টেন ভেলোসিটিতে পানিটা 4 ঘন্টা যাবত ফ্লো করে লিনিয়ার ভেলোসিটিতে, তাহলে এই 4 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাই তো হবে ট্যাঙ্কের লেন্থ, তাই না? তো ফ্লো ভেলোসিটির সাথে যদি আমরা টাইম পিরিয়ডটা, মানে ট্যাঙ্কের মধ্যে যে যতক্ষণ রিটেইন করছে ওয়েস্ট ওয়াটার, এই টাইম পিরিয়ডটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, সেখান থেকে কিন্তু লেন্থ অফ দ্য ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। কারণ যেহেতু ফ্লোটা, আমরা জানি যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে যেই ডিরেকশন অফ ফ্লো সেটা হচ্ছে অ্যালং দা লেন্থ অফ দ্য ট্যাঙ্ক থাকে। তাহলে এভাবে লেন্থ আমরা বের করতে পারি।
ফ্লো ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই ডিটেনশন টাইম, সেটাকে যদি মাল্টিপ্লাই করি, তো এইটা যাতে দুইটাই একই ইউনিট থাকে এই জন্যই কিন্তু আসলে ইউনিট কনভার্সনটা আগে করা হয়েছে। ফ্লো ভেলোসিটিটা আছে হচ্ছে ফিট পার মিনিটে আর ডিটেনশন টাইমে আছে মিনিটে, তাহলে আমাদের রেজাল্টেন্ট যে লেন্থটা বের হবে সেডিমেন্টেশন ট্যাঙ্কের, সেই ট্যাঙ্কের লেন্থ হবে হচ্ছে এখানে 60 ফিট। এরপর আরেকটা ডাইমেনশন বের করতে হবে, সেটা হচ্ছে উইথ। তো উইথ বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে ভলিউম অফ দ্য সেডিমেন্টেশন ট্যাঙ্কটাকে ক্যালকুলেট করে নেব। ভলিউম কিভাবে ক্যালকুলেট করব, আমাদের এখানে কিন্তু ভলিউমের কথা কিছুই বলা নাই, যে ট্যাঙ্কের সাইজটা কতটুকু হতে হবে সেটা কিছুই বলা নেই, কিন্তু যেটা বলা আছে একটু খেয়াল করো, এখানে বলা আছে যে আমাদের একদিনে পানি ট্রিট করতে হবে 4 লাখ গ্যালন, একদিনে ট্রিট করতে হবে। তাহলে কি আমরা ট্যাঙ্কের সাইজটা ধরবো এমন যে একদিনের পানিটাকে ধরতে পারে, রিটেইন করতে পারে সেরকম সাইজ হবে, নাকি অন্য কোনো পিরিয়ডের জন্য ধরবো? না, আসলে আমাদের একদিনের জন্য পানি ধরে রাখতে হবে, ট্যাঙ্কের সাইজ এমন হওয়ার কোনো দরকার নেই। আমাদের দেখো এখানে ডিটেনশন পিরিয়ডটা বলা আছে হচ্ছে 4 ঘন্টা। এটা কি মিন করে, যদি আমরা এই ইয়াটাতে যদি আসি, ডিটেনশন পিরিয়ড 4 ঘন্টা মিন করে হচ্ছে পানি এখান থেকে এই পর্যন্ত আসতে, যে পানিটা এখান থেকে ঢুকবে, ইনলেট থেকে ঢুকবে, আউটলেট থেকে বের হতে এই সময়টা লাগবে হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে, কিন্তু যে পানিটা এখানে ঢুকছে, যেটা এখানে বের হয়ে যাচ্ছে যখন 4 ঘন্টা পরে, সেই 4 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এটার পিছনে সাকসেসিং আরো কিছু ফ্লো কিন্তু থাকবে। দ্যাট মিনস এই 4 ঘন্টা যখন কিছু পানি এখান থেকে বের হয়ে যাচ্ছে, আবার কিছু পানি কিন্তু ঢুকছে, এবং এই 4 ঘন্টার মধ্যেও কিন্তু পানি ঢুকছে। তাহলে এই ট্যাঙ্কের ভলিউমটা কতটুকু হওয়া দরকার? এই ট্যাঙ্কের ভলিউমটা হওয়া দরকার, এই 4 ঘন্টায় যে পরিমাণ পানি ট্যাঙ্কের মধ্যে আসবে, সেই মানে রিটেনশন পিরিয়ডের যে টাইমটা, সেই 4 ঘন্টাতে যে পরিমাণ পানি ট্যাঙ্কের মধ্যে আসবে সেইটা অ্যাকোমোডেট করার জন্য যাতে এনাফ সাইজ হয়, সেটা হবে হচ্ছে আমাদের ট্যাঙ্কের ভলিউম। তাহলে ট্যাঙ্কের ভলিউমটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, ট্যাঙ্কের ভলিউম উইল বি ইকুয়ালস টু ভলিউম অফ ওয়াটার ট্রিটেড উইদিন দ্য ডিটেনশন পিরিয়ড যে টাইমটা, সেই সময়ের মধ্যে যে পানিটা আসলে আসবে সেইটা যাকে ধরে রাখতে পারে। তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে যে ফ্লো ক্যাপাসিটিটা কিউটা বলে দেওয়া আছে 4 লাখ গ্যালন একদিনে পানি আসে, ট্রিট করতে হচ্ছে। তাহলে আমাদের 4 ঘন্টায় কতটুকু ট্রিট করতে হবে সেটা আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করতে পারি। 4 লাখ গ্যালন অফ ওয়াটার যদি 24 ঘন্টায় ট্রিটমেন্ট করা হয়, তাহলে এখানে এই ডিটেনশন ট্যাঙ্কে 4 ঘন্টায় আসবে হচ্ছে তার 6 ভাগের 1 ভাগ পানি, বা এইভাবে আমরা লিনিয়ারলি করতে পারি যে 4 লাখ ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 24, সেখান থেকে আসছে 66,700 গ্যালন। আর এটাকে যেহেতু বাকি ডিস্টেন্সের ইউনিট গুলো হচ্ছে এখানে ফিটে আছে, সো আমাদের এখানে ফিট কিউবে কনভার্ট করে নিতে হবে। সেটার জন্য তোমরা 6.28 or 7.48 ডিপেন্ডিং অন দ্য, তোমরা যেটা ধরো যে ব্রিটিশ গ্যালন ইউনিট কনসিডার করতে পারো, অথবা হচ্ছে ইউএস গ্যালন, হোয়াট এভার ইউ লাইক, তোমাদের সেটা ধরে। যদি আমরা এখানে ইউএস গ্যালন ধরি তাহলে 7.48 এখানে কনভার্সন ফ্যাক্টরটা ইউজ করব, আর যদি ব্রিটিশ গ্যালন ধরে থাকি তাহলে 6.28 কনভার্সন ফ্যাক্টর ইউজ করবো। সেখান থেকে আমরা ভলিউম অফ ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি এত ফিট কিউব, লেন্থ আগে বের করা হয়েছে, হাইট আগে বের করা, হাইট গিভেন আছে, তো সেখান থেকে আমরা যে উইডথ অফ দ্য সেডিমেন্টেশন ট্যাঙ্ক এটা বের করতে পারবো। তো তোমাদের এই দুটো প্রবলেম, আগের দিন যে প্রবলেমটা করিয়েছি এই প্রবলেমটা এবং এই প্রবলেমটা তোমাদের চ্যাপ্টার 8 এ এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 তে আছে। ঠিক আছে, তো এই দুটো ছাড়া তোমাদের এক্সাম্পল 3 তে একটা অঙ্ক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেটা সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের, সেটা আমি করাচ্ছি না, সেটা একটু তোমরা দেখে নিবে। সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের অঙ্কটা খুবই সিম্পল, তবে সেখানে একটা ফর্মুলা আছে যে সার্কুলার সেডিমেন্টেশনের ভলিউমটা আমরা কিভাবে বের করতে চাই। যেমন এখানে তো রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভলিউম তো আমরা দেখতে পাচ্ছি যে LWH, কিন্তু সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কটা যে ট্যাপার্ড একটা কোনিক শেপের হয়, তোমরা দেখেছো শেপটা যে এরকম। তো এইটার যে ভলিউমটা কিভাবে ডিটারমিনেশন করতে হবে পার্টিকুলার ডি এর জন্য এবং পার্টিকুলার এইচ এর জন্য, এখানে ডাইমেনশন কিন্তু দুইটা, এই রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের মতো তিনটা না, একটা ডাইমেনশন হচ্ছে হাইটটা আর একটা ডাইমেনশন হচ্ছে ডিটা। তো ডি এবং এইচটা যদি একটা সার্টেন ডি এবং এইচ এর জন্য সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কটা যেটা এরকম কনিক্যাল শেপের, সেটার ভলিউমটা কত হবে সেখানে একটা ফর্মুলা আছে। তো ওখানে একটা ডিজাইন প্রবলেম আছে, খুবই সিম্পল, এক্সাম্পল 3 তে। আমি এটা করাচ্ছি না, তোমরা বইয়ে কিন্তু দেখে নিবা, পরীক্ষায় আসতে পারে সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডিজাইন। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি সেডিমেন্টেশন, দুইটা প্রসেসই কমপ্লিট হলো, একটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন আর একটা হচ্ছে সেডিমেন্টেশন উইথ কোগুলেশন, যেটা আমরা করলাম যে ফাইনাল পার্টিকেলকে রিমুভ করার জন্য পানি থেকে। এই ধরনের সাবস্টেন্স রিমুভালের পরেও, ফাইনাল পার্টিকেলগুলো রিমুভ করার পরেও দেখা যায় যে কিছু পার্টিকেল কিন্তু থেকে যায়, এবং পানিটা কিন্তু কখনোই স্পার্কলিং ওয়াটার হয় না বা ব্যাকটেরিওলজিক্যালি সেফ হয় না, যেটা আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমে সাপ্লাই করতে পারি। তো সেটার জন্য ফার্দার যে ট্রিটমেন্ট ইউনিটটা আমাদেরকে ডিজাইন করতে হয় সেটা হচ্ছে ফিল্টার ইউজ করতে হয় বা ফিল্ট্রেশন ইউনিট আমাদেরকে ডিজাইন করতে হয়।
তো ফিল্ট্রেশন ইউনিট তো খুবই তোমরা তোমাদের বাসায় অনেকে হয়তো বা ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করে থাকো। এই ধরনের একটা ট্রিটমেন্ট ইউনিট, জাস্ট লার্জ স্কেলে, নাথিং এলস। হ্যাঁ, একদম লার্জ স্কেলে, কিন্তু যেটাতে কি থাকবে, আমি যদি একটা ছবি দেখি ফিল্টার বেডের, এরকম এটা একটা সেকশনাল ডায়াগ্রাম দেখানো আছে। দেখো এখানে কি আছে, এটা আমি এখন ইগনোর করছি। এখানে হচ্ছে একটা ফিল্টার বেড আছে, একটা ট্যাঙ্কের মধ্যে, অবশ্যই ফিল্টার ট্যাঙ্কের মধ্যে আমাদের এই ধরনের সেটিং অ্যারেঞ্জমেন্টটা থাকবে। সেখানে একটা ফিল্টার বেড থাকবে, যেখানে ফাইন পার্টিকেলের কিছু ওয়েল গ্রেডেড ফিল্টার ম্যাটেরিয়াল, এখানে প্যাক ম্যাটেরিয়াল থাকবে। এখানে তারপর নিচে হচ্ছে গ্র্যাভেল ম্যাটেরিয়াল থাকে, যেটা সাপোর্টিং লেয়ার হিসেবে কাজ করে, এবং তার নিচে এই ফিল্টারেড ওয়াটারটাকে কালেকশন করার জন্য কিছু ড্রেনেজ চ্যানেল থাকে, যেটার মাধ্যমে হচ্ছে ফিল্টারেড ওয়াটারটাকে কালেক্ট করে বের করে নিয়ে আসা হবে। খুবই সিম্পল, কিন্তু আমাদেরকে এখানে জিনিসটা করতে হবে, যেটা যে ফিল্টার প্যাকটা ম্যাটেরিয়ালটা সিলেকশন করতে হবে খুব অ্যাকুরেটলি, যাতে আমরা আমাদের ডিগ্রি অফ ট্রিটমেন্ট যেটা সেটা যেই ডিগ্রিতে অ্যাচিভ করতে চাই সেটা যাতে অ্যাচিভ করা সম্ভব হয়। তো এই ধরনের ফিল্ট্রেশন যে টেকনিকটা, এটার মাধ্যমে ফাইনার যে সমস্ত সাসপেন্ডেড পার্টিকেল, ফাইনার পার্টিকেল যেগুলো আফটার সেডিমেন্টেশন উইথ কোগুলেশনের পরেও থেকে যায়, সেগুলোকে আমরা রিমুভ করতে পারি। ইন অ্যাডিশন অন্যান্য কালার বা অডর কজিং কম্পাউন্ডের সাথে সাথে আয়রন বা ম্যাঙ্গানিজ, যেগুলো পানিতে সাধারণত ডিজলভ কম্পাউন্ড হিসেবে থাকে, সেই ধরনের সাবস্টেন্সকেও কিন্তু আমরা ফিল্ট্রেশনের মাধ্যমে রিমুভ করতে পারি। তো ফিল্ট্রেশনের ফ্লো রেটের উপর বেস করে ফিল্ট্রেশন ফিল্টারকে দুই ধরনের ফিল্টার বলা হয় সাধারণত, স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টার। এটা হচ্ছে ফিল্ট্রেশনের বেসিক দুইটা ইউনিট। এছাড়া অ্যাডিশনাল একটা ফিল্টার ইউনিট আছে, যেটা কোর্স মিডিয়া রাফিং ফিল্টার, যেটা সাধারণত প্রি ট্রিটমেন্টে ইউজ করা হয়, আফটার সেডিমেন্টেশন না। সেডিমেন্টেশনের পরে যে ফিল্টার ইউনিটটা ব্যবহার করা হয় সেটা দুই ধরনের হতে পারে, স্লো স্যান্ড ফিল্টার আর হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। আর কোর্স মিডিয়া রাফিং ফিল্টারটা কিরকম? কোর্স মিডিয়া রাফিং ফিল্টারটা হচ্ছে যেখানে পানির সাথে হাই পার্সেন্টেজ অফ টার্বিড পার্টিকেল চলে আসে, বিশেষ করে যে সমস্ত স্যাম্পল এমন একটা স্ট্রিম থেকে নেওয়া হয় যেখানে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণটা অনেক বেশি পরিমাণে লার্জ বা সাসপেন্ডেড পার্টিকেল চলে আসতে পারে, সেগুলোকে ইনিশিয়ালি প্রি ট্রিটমেন্ট করার জন্য, প্রি ট্রিটমেন্ট বলতে সেডিমেন্টেশন ট্যাঙ্কে আসার আগেই সেখানে দেখা যায় যে এই ফিল্টারটা ব্যবহার করা হয়। তো এই ফিল্টারের পারপাসটা কিন্তু এই যেটা আমরা এখানে অবজেক্টিভ বললাম সেটার সাথে সাপোর্টিং না। এই ফিল্টারটা হচ্ছে যেখানে হাই টার্বিড পার্টিকেলকে প্রি ট্রিটমেন্টের জন্য, আই মিন রেগুলার ট্রিটমেন্ট ইউনিটে আসার আগেই সেখানে এই কোর্স মিডিয়া, যেখানে পার্টিকেল সাইজ অনেক বড় থাকে ফিল্টার প্যাকের, সেই ধরনের ফিল্টার ব্যবহার করা হয় ট্রিটমেন্টের জন্য। আর নর্মাল যেটা ইন্টারমিডিয়েট যে ট্রিটমেন্ট ফিল্ট্রেশন ইউনিট থাকে, সেটাকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি, স্লো স্যান্ড ফিল্টার এন্ড র্যাপিড স্যান্ড ফিল্টার। এবং স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টারের মধ্যে স্লো স্যান্ড ফিল্টার ইউজুয়ালি গ্র্যাভিটি টাইপ হয়। গ্র্যাভিটি টাইপ বলতে পানিটা জাস্ট উপরে পাইপের মাধ্যমে সেটা সাপ্লাই করা হয়, এবং ফিল্টার প্যাকের মধ্য দিয়ে যে ওয়াটারের ফ্লোটা সেটা হবে গ্র্যাভিটেশনাল ফ্লো, সেখানে অ্যাডিশনাল কোনো প্রেশার দেওয়া হবে না। আর র্যাপিড স্যান্ড ফিল্টারে যেখানে ফ্লো রেটটা কম্পারেটিভলি হায়ার, সেটাও মোস্টলি গ্র্যাভিটি টাইপই করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি পানি সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ একটু বেশি থাকে, তখন অনেক ক্ষেত্রে প্রেশারাইজ ফ্লো বা প্রেশার টাইপ র্যাপিড স্যান্ড ফিল্টারও ডিজাইন করা হয়ে থাকে। এখানে ফ্লো ডায়াগ্রামটা দেখানো আছে। ফ্লো ডায়াগ্রাম আর তোমরা বাই দিস টাইম আশা করি বুঝতে পারছো যে সোর্স থেকে আমরা নিব, তারপর হচ্ছে সেডিমেন্টেশন প্রসেস, সেডিমেন্টেশনের পরে সেখানে আসবে হচ্ছে ফিল্ট্রেশন ইউনিট। ফিল্ট্রেশন ইউনিট অনেক সময় একটার পরিবর্তে সাকসেসিভ দুইটা ইউনিটও থাকতে পারে, ডিপেন্ডিং অন দা ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার অ্যান্ড আমাদের ডিজায়ার্ড ট্রিটমেন্ট কোয়ালিটি, মানে ডিজায়ার্ড যে ইফ্লুয়েন্ট কোয়ালিটি, তার উপর বেস করে একটা অথবা দুইটা ফিল্ট্রেশন ইউনিটও থাকতে পারে। এবং ফাইনালি যেটা হবে যে সেখানে ফিল্ট্রেশন করার পরও খুব অল্প পরিমাণে হলেও কিছু ইনফেকশিয়াস অর্গানিজম থেকে যেতে পারে, সেগুলোকে ডিসইনফেক্ট করার জন্য লাস্ট ইউনিট হবে হচ্ছে ডিসইনফেকশন। তো আমরা এখানে মূলত র্যাপিড স্যান্ড ফিল্টার এবং স্লো স্যান্ড ফিল্টারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বা এটার মেকানিজম গুলো সেগুলো এখানে দেখব। এখানে যেই টেবুলার ফর্মে যে ইয়াটা আছে সেটা তিন ধরনের ফিল্টারই, র্যাপিড স্যান্ড ফিল্টার, স্লো স্যান্ড ফিল্টার এবং কোর্স মিডিয়া রাফিং ফিল্টার, সেগুলোর যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো এখানে এনলিস্ট করা হয়েছে, যেটা তোমাদের ডিজাইন করার জন্য যখন ইউজ করবে তখন কাজে লাগবে। তো আমরা কখন স্লো স্যান্ড ফিল্টার বা র্যাপিড স্যান্ড ফিল্টার ইউজ করবো? যদি আমাদের টার্বিডিটি কম হয়। টার্বিডিটি যদি কম হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারেশন ইউনিটটা ব্যবহার করে থাকি। আর র্যাপিড স্যান্ড ফিল্টারটা আসলে ডিজায়ারেবল হচ্ছে যেখানে ফিল্ট্রেশনটা টার্বিড পার্টিকেল যদি বেশি থাকে, টার্বিড পার্টিকেল বেশি থাকলে সেটাকে আসলে স্লো স্যান্ড ফিল্টারের যে অ্যারেঞ্জমেন্ট সেখানে করতে গেলে আমাদের ফিল্ট্রেশন রেটটা আরো স্লো ডাউন হয়ে যাবে এবং ফিল্টার প্যাক গুলো
খুব দ্রুতই ক্লগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মোর অ্যাপ্লিকেবল মেথড হচ্ছে র্যাপিড সেন্ড ফিল্টার। যদি মোর টার্বিড হয়, মোর টার্বিড হলে সেখানে র্যাপিড সেন্ড ফিল্টার করা হয়। আর এটার যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বেসড অন ফিল্ট্রেশন রেট। এসএসএফ এর ক্ষেত্রে ফিল্ট্রেশন রেট হবে 0.2 থেকে 0.4 মিটার পার আওয়ার, যেখানে আরএসএফ এর ক্ষেত্রে বা র্যাপিড সেন্ড ফিল্টারের ক্ষেত্রে ফিল্ট্রেশন রেটটা সেটা হবে 5 to 10 মিটার পার আওয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বেশি। এটার যে ফ্লো রেট, এটার থেকে এটার ফ্লো রেট হচ্ছে 10 to 20 টাইমস। আচ্ছা, এখানে রেট অফ ফিল্ট্রেশনের চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি যে স্লো সেন্ড ফিল্টারের তুলনায় র্যাপিড সেন্ড ফিল্টারে এখানে ফিল্ট্রেশনের রেটটা অনেক বেশি। এরপরে রিপেনিংটাতে আমি পরে আসছি। এরপরে আসি ফিল্টার প্যাকের যে পার্টিকেল সাইজ। র্যাপিড সেন্ড ফিল্টারে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত ফিল্ট্রেশন হতে হবে, আর স্লো সেন্ড ফিল্টারে হচ্ছে ফিল্ট্রেশন রেটটা স্লো হতে হবে। সো অবভিয়াসলি এইটাকে যদি সাপোর্ট করতে হয়, ফিল্ট্রেশন রেটটাকে যদি এক্সিলারেট করতে হয়, র্যাপিড সেন্ড ফিল্টারে যেই ফিল্টার প্যাকটা থাকবে সেখানে পার্টিকেল সাইজ হবে কম্পারেটিভলি বড় সাইজের, কোর্সার সাইজের, এবং পার্টিকেল সাইজের ইন্টারগ্যানুলার যে ভয়েড গুলো থাকবে সেই ভয়েড গুলো হবে হচ্ছে বেশি বা বড়। ঠিক আছে। আর একই কথা হচ্ছে এসএফ এর ক্ষেত্রে অপোজিট। এসএফ এর ক্ষেত্রে যেহেতু ফ্লো রেট কম্পারেটিভলি অনেক কম রেটে এখানে অ্যালাউ করা হচ্ছে, সো এখানে পার্টিকেল সাইজ কম্পারেটিভলি ফাইনার পার্টিকেল থাকবে এবং এটার পোর সাইজ গুলো কম থাকলেও কোনো সমস্যা নেই। তো এইটাকে সাপোর্ট করার জন্য আমাদের যে পার্টিকেল সাইজের যে স্পেসিফিকেশনটা এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো, এই দুইটা হচ্ছে পার্টিকেল সাইজের স্পেসিফিকেশন। প্রথমে বলা আছে D10। তোমরা তো গ্রেডেশন কার্ভ তো সয়েল পার্টিকেলের বা যে কোনো একটা ম্যাটেরিয়ালের সয়েল গ্রেডেশন কার্ভ তো কিভাবে এস্টাবলিশ করতে হয় সেগুলো বাই দিস টাইম তোমরা করে আসছো গ্রেডেশন কার্ভটা। তো ওয়েল গ্রেডেড কার্ভের জন্য D10 বলতে বোঝায় কি, D10 হচ্ছে পার্টিকেল সাইজ করসপন্ডেন্স টু 10% ফাইনার। তো D10 এর সাইজটা হবে স্লো সেন্ড ফিল্টারের ক্ষেত্রে 0.1 থেকে 0.3 মিলিমিটার মানে। আর আরএসএফ এর ক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছ এটার থেকেও বড়। আরএসএফ এর মিনিমাম সাইজটাই কিন্তু এসএসএফ এর ম্যাক্সিমাম সাইজের থেকে বড়। এটা হচ্ছে 0.45 থেকে 0.55 মিলিমিটার। তোমাদের কিন্তু এই ভ্যালুগুলো মুখস্থ করার থেকে এই জিনিসগুলো হচ্ছে কেন হচ্ছে এই জিনিসের এক্সপ্লেনেশনটা বেশি দরকার। মানে এই ধরনের কোশ্চেনে কিন্তু বেশি আসবে যে এটা কেন বেশি হবে, ওটা কেন কম হবে, মানে এটার মাধ্যমে আসলে কিভাবে তোমাদের মেকানিজমটাতে বা ফিল্ট্রেশন প্রসেসকে হেল্প করছে। তো D10 এর সাইজটা আমরা দেখতে পাচ্ছি যে র্যাপিড সেন্ড ফিল্টারে হচ্ছে বড়, এসএসএফ এর থেকে অনেক বেশি। তো D10 এর সাইজ বড় বলতে 10% ফাইনালের সাইজ বড়, ইভেন্চুয়ালি অবশ্যই তার উপরে যে পার্টিকেল সাইজ সেগুলো তো অবশ্যই এর থেকেও বেশি হবে যদি ওয়েল গ্রেডেড কার্ভ হয়। তো আমরা দেখতে পাচ্ছি র্যাপিড সেন্ড ফিল্টারে পার্টিকেল সাইজ বড়। আরেকটা হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টের ক্ষেত্রে উল্টা। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আরএসএফ এর ভ্যালু ছোট, এসএসএফ এর ভ্যালু হচ্ছে বড়। এসএসএফ এর ভ্যালু হচ্ছে 2 থেকে 3 আর আরএসএফ এর ভ্যালু হচ্ছে 1.2 থেকে 1.7। এখন আসলে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টের ভ্যালুটা কি ইন্ডিকেট করে তোমরা যদিও জানো, তারপর আমি একটু আবারও রিপিট করছি আর কি এখানে, যে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট হচ্ছে D60 ওভার D10, মানে পার্টিকেল সাইজ করসপন্ডিং টু 60% ফাইনার আর পার্টিকেল সাইজ করসপন্ডিং টু 10% ফাইনার। তো এটার ভ্যালু যদি ছোট হয়, ইউ এর ভ্যালু ছোট হওয়া মানে দেখো 60% ফাইনারের আর 10% ফাইনারের পার্টিকেল সাইজ গুলো কাছাকাছি, মানে যেই পার্টিকেল প্যাকটা আমরা নিচ্ছি সেইটার মধ্যে কাছাকাছি সাইজের পার্টিকেল আছে। তো কাছাকাছি সাইজের পার্টিকেল থাকলে কি হবে, সেখানে কিন্তু ইন্টারগ্র্যানুলার ভয়েড গুলো কিন্তু বেশি থাকবে। আর যদি ইউ এর ভ্যালু হচ্ছে বড় হয়, দ্যাট মিনস 60% আর 10% ফাইনারের সাইজের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। দ্যাট মিনস এখানে খুব ছোট পার্টিকেল থেকে অনেক বড় পার্টিকেল আছে। এই ধরনের যদি প্যাকিং হয় তখন দেখা যায় যে লার্জার সাইজের পার্টিকেলের যে ভয়েড গুলো সেগুলোতে কিন্তু ছোট সাইজের যে পার্টিকেল গুলো সেগুলো কিন্তু ওখানে অকুপাইড হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে এই ধরনের ইউ হলে, ইউ এর ভ্যালু বেশি হওয়া মানে সেগুলো কিন্তু ক্লোজলি প্যাকড পার্টিকেল, আর ইউ এর ভ্যালু কম হওয়া মানে সেগুলো কিন্তু লুজলি প্যাক, মানে এগুলো প্যাকিংটা লুজ থাকবে, এবং প্যাক লুজ থাকলে মানে হচ্ছে সেখানে হচ্ছে ভয়েড বেশি থাকবে। সো এটার ক্ষেত্রে ইউ যেহেতু কম, এখানে ভয়েড বেশি থাকবে এবং পার্টিকেল সাইজও বড়। দ্যাট মিনস এই দুটো আসলে ইন্ডিকেট করছে যে এখানে টোটাল যে ইন্টারগ্র্যানুলার ভয়েড আরএসএফ এর ক্ষেত্রে বেশি থাকবে, যেটা সাপোর্ট করবে যে পানিটা খুব ইজিলি এবং খুব র্যাপিডলি ফিল্টার প্যাকের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারবে। অপোজিট কেস হচ্ছে এসএসএফ এর ক্ষেত্রে এখানে পার্টিকেল সাইজ ছোট, প্লাস হচ্ছে এখানে ইউ এর ভ্যালুটা বড় হওয়ার কারণে এগুলো খুব ক্লোজলি প্যাক পার্টিকেল হবে, যেটা ইন্ডিকেট করছে যে এখানে ইন্টারগ্র্যানুলার ভয়েডের পরিমাণটা পার্সেন্টেজটা কিন্তু কম থাকবে। তো ইন্টারগ্র্যানুলার ভয়েড যদি কম থাকে, গ্র্যাভিটেশনাল সেটেলমেন্ট এখানে হচ্ছে, তো গ্র্যাভিটেশনাল ফ্লো এটা খুব আস্তে আস্তে হবে, যার কারণে কিন্তু এখানে ফ্লো রেটটা আসলে কম অ্যাচিভ করা সম্ভব হয়। আর আরএসএফ এর ক্ষেত্রে ফ্লো রেট বেশি অ্যাচিভ করার জন্য পার্টিকেল সাইজ
এবং পার্টিকেলের ইউনিফর্ম পার্টিকেল আমরা সাধারণত ইউজ করে থাকি। ইভেন থিকনেসের ক্ষেত্রেও তাই। ফিল্টার বেডের ক্ষেত্রে আরএসএফ এর ক্ষেত্রে যদি দ্রুত আমাদের ফিল্ট্রেশন দরকার, সেখানে ফিল্টার বেডটা একটু ছোট হয়, 0.3 থেকে 1 মিটারের মধ্যে হয়। আর এসএসএফ এর ক্ষেত্রে এই থিকনেসটা একটু বেশি, এটা 1 থেকে 1.4 মিটার পর্যন্ত হয়। এরপর আন্ডার ড্রেনেজ সিস্টেমটা আমরা ডিটেইল দেখবো, এই জন্য আমি এখানে করছি না। ক্লিনিংটাও দেখবো। ক্লিনিংটা আসলে যখন ফিল্টারটা একবার ইনস্টল করা হয় ট্রিটমেন্ট ইউনিটে, ফিল্ট্রেশন ইউনিটটা কিন্তু আনলিমিটেড টাইম কন্টিনিউয়াসলি রান করতে পারেন। একটা সার্টেন টাইম পর পর এটাকে ক্লিনিং করতে হয় আবার এফিশিয়েন্ট অপারেশনের জন্য। তো সেই ক্লিনিং এর জন্য সেই ক্লিনিং এর অপারেশনটা এসএসএফ এর ক্ষেত্রে এবং আরএসএফ এর ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে হবে, সেটা আমরা এখানে ডিসকাস করছি না, নেক্সট স্লাইডগুলোতে আসবে। আর ফিল্টার রান বিটুইন ক্লিনিংস মানে কয়দিন পর পর ক্লিনিং করতে হবে। এসএসএফ এর ক্ষেত্রে ক্লিনিং অপারেশনটা হয় 40 থেকে 60 দিন পর পর, আই মিন প্রায় অ্যারাউন্ড 2 মান্থস, 1.5 থেকে 2 মাস পর পর ফিল্টারটাকে ক্লিন করতে হবে। যেখানে আরএসএফ এর ক্ষেত্রে খুব কুইকলি ফিল্টারটাকে ক্লিন করতে হবে 1 থেকে 3 দিন পর পর, কারণ যেহেতু এখানে ফিল্ট্রেশন রেটটা বেশি, সেখানে ফিল্টারটা ক্লগ হয়ে গেলেই দেখা যায় হেড লস অনেক বেশি হয়ে যায়, সেটা অল্প সময় পরপরই দ্রুতই হচ্ছে ক্লিনিং অপারেশনটা করতে হয় 1 থেকে 3 দিন পরপরই। কম্পারেটিভ যদি অ্যানালাইসিস করি যে বেড সাইজ মানে ফিল্টার বেডটা কত বড় হওয়া উচিত বা ফিল্টার ট্যাঙ্কটা কত বড় এরিয়া জুড়ে ডিজাইন করা উচিত, সেখানে এসএসএফ এর ক্ষেত্রে একই ফ্লো রেটের জন্য, সেম ফ্লো রেটের জন্য যদি আমি ডিজাইন করি ফ্লো রেট, তখন দেখা যাবে যে এসএসএফ এ যেহেতু আমাদের স্পিডটা কম, ফিল্ট্রেশনের রেটটা কম মিটার পার এরিয়া, সেখানে বেডের এরিয়াটা বড় করে ডিজাইন করতে হবে, তোমার বেশি এরিয়া লাগবে। আর সেখানে আরএসএফ এর ক্ষেত্রে এরিয়া রিকোয়ারমেন্টটা হচ্ছে কম। যদিও এখানে এসএসএফ এর ক্ষেত্রে ফিল্ট্রেশন রেটটা স্লো, বাট এটার জন্য পজিটিভ যেটা সবচেয়ে হচ্ছে যে এখানে ব্যাকটেরিয়ার রিমুভাল 95 থেকে 98% ব্যাকটেরিয়া কিন্তু ফ্লোস এন্ড ফিল্ট্রেশন ইউনিটে হয়ে যায়। তো অলমোস্ট অনেক বেশিরভাগ পার্সেন্টেজ মাইক্রো অর্গানিজমও কিন্তু এখানে রিটেইন করে যাচ্ছে আদার ফাইন পার্টিকেলের সাথে সাথে, যেখানে আরএসএফ এর ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াল রিমুভাল পার্সেন্টেজটা হচ্ছে 85 থেকে 92%, কম্পারেটিভলি কম। সো এটার ক্ষেত্রে অবশ্যই আরএসএফ যদি দেওয়া হয়, আরএসএফ এর ক্ষেত্রে এই কারণেই অনেক সময় একটা ইউনিট না হয়ে অনেক সময় বেশিরভাগ সময় সাকসেসিভ 2টা ইউনিট ইউজ করা হয়, যাতে এইখানে যে সমস্ত পার্টিকেল গুলো ক্যাপচার করতে পারছে না বা ব্যাকটেরিয়া বা অন্যান্য অর্গানিজমকে, সেটাকে যাতে পরবর্তী ইউনিটটাতে সেটাকে রিমুভ করা সম্ভব হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা শুধু মেইন ইম্পর্টেন্ট টপিকস আমরা এখানে বা প্রপার্টিস এখানে ডিসকাস করিনি, সেটা হচ্ছে রিপেনিং। সো হোয়াট ইজ রিপেনিং? রিপেনিংটা হচ্ছে তোমরা অনেকেই যারা বাসায় ফিল্টার ব্যবহার করো বা নিজেরা যদি ক্লিন করে থাকো, ক্লিন করতে যে হয়তো খেয়াল করেছো যে যে ফিল্টার প্যাকটা থাকে, আই মিন যেটার মধ্য দিয়ে আসলে মেইন ফিল্ট্রেশনটা হচ্ছে, সেই ফিল্টার প্যাকের গায়ে অনেকদিন যখন ফিল্টারটা রান করে একটা আঠালো একটা লেয়ার তৈরি হয়ে যায়। এটা আশা করি সবাই খেয়াল করেছো যারা এইটা নিয়ে কাজ ফিল্টার বাসায় আছে। তো আঠালো যে লেয়ারটা, লালচে একটা লেয়ার, একটা স্টিকি একটা লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটা কিন্তু প্রথম দিন তৈরি হবে না। যখন আমি একবার ফিল্টারটা ক্লিন করে আমি আবার যখন আমি ফিল্ট্রেশন শুরু করছি, তখন কিন্তু সেটা তৈরি হয় না। তবে ওই জিলাটিনিয়াস লেয়ারটা তৈরি হওয়াটা ফিল্ট্রেশন এফিসিয়েন্সির সাথে রিলেটেড, মানে ওই লেয়ারটা যদি তৈরি না হয়, জিলাটিনিয়াস বা আঠালো লেয়ারটা যদি তৈরি না হয়, ফিল্ট্রেশনের এফিসিয়েন্সি যে পরিমাণ এক্সপেক্টেড সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হবে না। দ্যাট মিনস যখন আঠালো লেয়ারটা তৈরি হচ্ছে না, জেলাটিনাস লেয়ারটা তৈরি হচ্ছে না, তখন কিন্তু ফিল্ট্রেশনটা আসলে প্রপারলি হবে না। তো ওই লেয়ারটা তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট ফিল্ট্রেশনটা এফিশিয়েন্টলি হওয়ার জন্য। তো এটা হতে কত সময় লাগে সেটাকে বলা হচ্ছে রিপেনিং। রিপেনিং বলতে হচ্ছে এই যে জেলাটিনিয়াস লেয়ারটা, সেটার ফরমেশন হতে আফটার ক্লিনিং, মানে প্রত্যেকবার যখন আমরা ক্লিন করব, ক্লিন করার পরে আবার এই লেয়ারটা ডেভেলপ করতে কত সময় লাগছে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে রিপেনিং। রিপেনিং এর টাইম পিরিয়ডটা স্লোস এন্ড ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে 6 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত সময় লাগে একবার ক্লিনিং এর পরে, যেখানে র্যাপিড সেন্ড ফিল্টারে খুব দ্রুতই ডেভেলপ করে, সেটা করে হচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে। মানে আফটার ক্লিনিং 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই জিলাটিনিয়াস লেয়ারটা তৈরি হয়ে যাবে। আর স্লোস এন্ড ফিল্টারের ক্ষেত্রে 6 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত সময় লাগবে। এই প্রপার্টিস গুলো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। প্রপার্টিস নিয়ে যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা এখন আসি যে ফিল্ট্রেশনের প্রসেসটা। যদিও বেসিক প্রসেসটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে ফিল্ট্রেশনের কি হচ্ছে, একটা আমরা ফিল্টার বেড দিচ্ছি সার্টেন ডেপথে, সেটার মধ্য দিয়ে জাস্ট পানিটা গ্র্যাভিটেশনাল ফ্লোর মাধ্যমে নিচের দিকে ট্রাভেল করবে, এবং যখন নিচের দিকে ফ্লো করবে তখন ফিল্টার বেডের বা প্যাকের ইন্টারগ্যানুলার যে ভয়েড গুলো থাকবে, সেটার মাঝখানে
যে ফাইন পার্টিকেল গুলো, যে পার্টিকেল গুলো ওখান থেকে বের হতে পারবে না, সেগুলো হচ্ছে আটকে যাবে। তো এইটা ছাড়াও আদারও মেকানিজম আছে যার মাধ্যমে আসলে ফিল্ট্রেশনের সময় পানি থেকে বিভিন্ন ধরনের ইমপিউরিটিস গুলো ট্রিটমেন্ট হয়, সেগুলো আমরা দেখবো। তো প্রথম যে প্রসেসটা নিয়ে, যেটা আমরা মেইন প্রসেস ফিল্ট্রেশনের, সেটাকে বলা হচ্ছে এখানে মেকানিক্যাল স্ট্রেনিং। মেকানিক্যাল স্ট্রেনিং বলতে এখানে একটা ফিল্টার প্যাকের কিছুটা চেষ্টা করা হয়েছে। ডায়াগ্রামটাতে দেখো, এখানে ওয়াটার ফিল্টার হচ্ছে, যেখানে ওয়াটারের সাথে কিছু সাসপেন্ডেড সাবস্টেন্স, ফাইনার সাবস্টেন্স গুলো বিভিন্ন সাইজের এখানে ছবিতে দেখা যাচ্ছে চলে আসছে। তো কিছু সাবস্টেন্স একদম টপ লেয়ারে দেখতে পাচ্ছ যে এটা অনেক বড় সাবস্টেন্স ছিল, যে এই ভয়েড গুলোর মধ্য দিয়ে ঢুকতে পারছে না, তো এটাকে এখানেই আটকে যাচ্ছে। তো এই ধরনের স্ট্রেনিং বা এই যে ক্যাপচার করছে সলিড পার্টিকেল গুলোকে, এই অপারেশনটাকে বা এই প্রসেসটাকে বলা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেনিং। Straining action offered by the sand bed remove the particle of suspended matter that are too large to pass through the interstices. মানে ইন্টারগ্রানুলার ভয়েডকে এটাকে বলা হচ্ছে ইন্টারস্টিসেস বিটুইন দ্য স্যান্ড গ্রেইন। এই যে স্যান্ড গ্রেইন গুলো আছে সেটার ইন্টারস্টিসের মধ্য দিয়ে পাস করতে পারবে না, যেগুলো যেগুলো তার থেকে বড় সাইজের, সেগুলো এখানে আটকে যাচ্ছে। আর তবে এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। এই স্পেসটা যখন সময়ের সাথে সাথে মানে ক্লিনিং অপারেশনের ইন্টারভেল টাইমটাতে, সেটার সাথে সাথে এটার এই ভয়েডের স্পেসটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। তো এই যে মেকানিক্যাল স্ট্রেনিং অপারেশনটা, সেটা কিন্তু এখানে যে ফ্লোটা হচ্ছে, ফ্লোটা তো আসলে ডিরেক্ট ফ্লো না, যদিও আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফ্লো, কিন্তু গ্র্যাভিটেশনাল ফ্লো বলতে এখানে ডিরেক্ট নিচের দিকে কিন্তু আসলে ফ্লো করতে পারছে না। ফ্লোটা হচ্ছে একটা কার্ভ ওয়েতে। তো এই কার্ভ পাথের মাধ্যমে এইটাকে মেকানিক্যাল স্ট্রেনিং অপারেশনটা আরো এক্সিলারেট করে। দ্যাট মিনস যেই পার্টিকেল গুলো কোনো না কোনো ভাবে এগুলো মিস করে না, মানে যেগুলো একটু বড় সাইজের পার্টিকেল এই ইন্টারগ্রানুলার ভয়েডের থেকে বড়, সেগুলোই কিন্তু এই স্ট্রেনিং অপারেশনের মাধ্যমে ফিল্টার বেডের টপ লেয়ার গুলোতে আটকে যায়। এটা হচ্ছে প্রাইমারি অপারেশন ফিল্ট্রেশন প্রসেসের। এর পরের যে সেকেন্ড প্রসেসটা, সেটা হচ্ছে ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন। তো যদিও এখানে প্রসেস একটা, মানে ইমপিউরিটিস রিমুভাল টেকনিক হচ্ছে একটা, বাট তার মধ্যে আবার তিনটা ফেজে হচ্ছে। প্রথম হচ্ছে ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন। তো ফ্লোকুলেশন আমরা টার্মিনোলজির সাথে আশা করি সবাই এখন ফ্যামিলিয়ার। ফ্লোকুলেশন বলতে সেখানে একটা ফ্লক্স ফর্ম করবে। ফ্লক্স কার ফর্ম করে? যেগুলো, যে পার্টিকেল গুলো ইনিশিয়ালি ছোট ছিল, সেই পার্টিকেল গুলো যদি একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে লার্জ পার্টিকেল ফর্ম করে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লোকুলেশন। তো ফ্লোকুলেশন কিভাবে হবে? এখানে কম্পারেটিভলি, যেমন এখানে ফ্লোকুলেশন কোনটা দেখানো হচ্ছে, সেই ধরো এইটা, হ্যাঁ, এইখানে পার্টিকেলটা হচ্ছে ফ্লোকুলেশন দেখানো হচ্ছে। তো এই যে কম্পারেটিভলি একটু ছোট সাইজের পার্টিকেল, যেগুলো মেকানিক্যাল স্ট্রেনিং অপারেশনের মাধ্যমে টপ লেয়ারে ক্যাপচার করতে পারছে না ফিল্টার প্যাকটা, মানে স্যান্ড গ্রেইন গুলো, তখন এই ফাইনার পার্টিকেল গুলো কি হয়ে যাচ্ছে, নিচের দিকে ট্রাভেল করছে। কিন্তু নিচের দিকে যখন ট্রাভেল করছে, এই কনভার্জিং ফ্লোর কারণে, কনভার্জিং ফ্লো মানে তো বুঝো যে একটা একটা কাছাকাছি চলে আসছে, ফ্লো স্ট্রিম গুলো কাছাকাছি চলে আসবে। কনভার্জিং ফ্লোর এই ইয়ার কারণে, যেখানে সেডিমেন্টেশন দেখানো আছে, কনভার্জিং ফ্লোর কারণে, কনভার্জিং ফ্লো অ্যাক্রস দ্য ইন্টারস্টিসেস ইনক্রিজ দ্য প্রবাবিলিটি অফ কন্টাক্ট বিটুইন দ্য স্মল পার্টিকেল টু ফর্ম ফ্লক্স। এখানে যে এই যে একটা কার্ভ পাথে কনভার্জিং ফ্লো হচ্ছে থ্রু দ্য ইন্টারগ্রানুলার ভয়েড অফ স্যান্ড গ্রেইনস, সেটার কারণে পানির মধ্যে থাকা স্মল পার্টিকেল গুলো একটা একটার কাছাকাছি চলে আসবে, এবং যেটা ইভেন্চুয়ালি ফ্লক্স ফর্ম করবে, যে প্রসেসটাকে বলা হচ্ছে ফ্লোকুলেশন। এখন ফ্লক্স ফর্ম করলো, যে পার্টিকেল সাইজ ছোট ছিল কিন্তু বড় হয়ে গেল, বাট তাতেও লাভ কি? তাতেও তো আসতেই পার্টিকেল গুলো সেটা বের হয়ে যেতে পারে, নিচের দিকে চলে যেতে পারে, কিন্তু আসলে সেটা হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে সাবসিকুয়েন্ট সেডিমেন্টেশন। এটা দেখা যায় যে ফ্লক্স গুলো ফর্ম করে, সেগুলো কিন্তু দেখো এই যে স্যান্ড গ্রেইনের গায়ে টপে এসে ডিপোজিটেড হয়ে যাচ্ছে। তো এইখানে স্যান্ড গ্রেইন গুলো একটা মাইনিউট সেডিমেন্টেশন বেসিনের মতো কাজ করে। মানে সেডিমেন্টেশন বেসিন কি? আসলে যেখানে গ্র্যাভিটেশনাল সেটেলমেন্ট হয়, পার্টিকেল গুলো ডিপোজিটেড হয়, সেটাকেই আমরা সেডিমেন্টেশন বেসিন বলি। তো এখানে দেখা যায় যে ফ্লক্স গুলো ফর্ম করছে ডিউরিং দ্য ফ্লো যখন হচ্ছে, তখন যেই ছোট ছোট পার্টিকেল গুলো একটা একটা কাছাকাছি আসছে এবং ফ্লক্স ফর্ম করছে, সেগুলোই পরবর্তী কাছাকাছি স্যান্ড গ্রেইনের উপরে আটকে যাচ্ছে, মানে বসে ডিপোজিটেড হয়ে যাচ্ছে, যেটাকে আমরা এখানে বলছি সেডিমেন্টেশন প্রসেস হচ্ছে সাসপেন্ডেড পার্টিকেল গুলো। তো শুধুমাত্র সাসপেন্ডেড পার্টিকেল গুলো না, সাসপেন্ডেড পার্টিকেল, কলয়েডাল পার্টিকেল, অ্যাজ ওয়েল এস ব্যাকটেরিয়া তো আমরা জানি, বা অন্যান্য মাইক্রোঅর্গানিজম যেগুলো খুবই ছোট, সেগুলোও কিন্তু এই ফ্লক্স ফর্মেশনের মাধ্যমে এই ফিল্টারের যে প্যাকটা বা স্যান্ড গ্রেইনটা, সেটার গায়ে ডিপোজিটেড হয়ে যাবে। এখন ডিপোজিটেড হয়ে গেলেও কিন্তু সেগুলো আটকে থাকবে না। ডিপোজিশন হলো, কিন্তু
পানি যেহেতু কন্টিনিউয়াসলি ফ্লো করছে, ধরো এই পানির সাথে আসছে সেটা ডিপোজিটেড হয়ে গেল, কিন্তু এটার সাথে তো সাকসেসিভ আরো পানি আসছে, তো পানি যখন পরের ইয়াটা আসবে সেটা যদি এটার সাথে সেটাকে আবার ফোর্সে ক্যারি করে নিয়ে চলে যায়, তাহলে তো আর সেটা আসলে পানি লাভ হচ্ছে না। আসলে দেখা যায় যে এখানে যেই পানির সাথে এই ফ্লক্সটা আসছে, যেটা যেখান থেকে এই সেডিমেন্টেশন প্রসেসটা হচ্ছে, সেটা কিন্তু আসলে ওইখানে শুধুমাত্র ডিপোজিটেড হয় না, সেটা ইভেন্চুয়ালি অ্যাবজর্ব হয়ে যায়, মানে এই স্যান্ড গ্রেইনের উপরে আটকেও যায়। এখন আটকে যাবে কিভাবে? আটকে যাবে কারণ হচ্ছে, যেটা বলেছি একটু আগে, যে একটা সার্টেন টাইম পর পর ক্লিনিং অপারেশন, একটা সার্টেন টাইম পর পর ফিল্টার মিডিয়ার গায়ে বা স্যান্ড গ্রেইনের গায়ে একটা আঠালো লেয়ার তৈরি হয়। তো এই যে আঠালো লেয়ারটা তৈরি হয়, যে জেলাটিনিয়াস যে কোটিংটা তৈরি হয়, সেটার উপরেই কিন্তু আসলে এই সেডিমেন্টেশন এবং অ্যাবজর্পশনটা হয়। তো অ্যাবজর্পশন হওয়ার কারণে আসলে যেটা হবে যে পরবর্তী এই পানির ফ্লোর যে সাকসেসিভিং ফ্লো, যেটা সেই ফ্লোর সাথে কিন্তু এই পার্টিকেলটা, ফ্লক্স পার্টিকেলটা সেটার সাথে ক্যারি আউট হয়ে চলে যাবে না, এটা এখানেই ডিপোজিটেড হয়ে থাকবে। তো এখানে তাহলে প্রসেসটা কি হচ্ছে, আসলে ফাইনাল পার্টিকেল গুলো টপ লেয়ারে সেগুলো আটকে যাচ্ছে না, কারণ সেগুলো ছোট, সেগুলো হচ্ছে ইন্টারগ্যানুলার ভয়েড দিকে নিচের দিকে চলে আসছে, কিন্তু এই কনভার্জিং ফ্লো পাথের কারণে ফাইনাল পার্টিকেল গুলো একটা একটা কন্টাক্টে আসবে এবং সেখানে ফ্লক্স ফর্ম করবে, সেগুলো পরবর্তী নিচের দিকে বলতে টপ সার্ফেসেরই কাছাকাছি, একদম উপরে না, নিচের দিকে লেয়ারে সেটা সেডিমেন্টেশন হবে এবং সেগুলো হচ্ছে সেখানে আটকে যাবে বা অ্যাডসর্ব বা অ্যাডিশন হবে। কিন্তু আটকে যাবে কেন? আটকে যাবে কারণ ফিল্টার মিডিয়ার গায়ে অলরেডি সেখানে একটা জেলাটিনিয়াস কোটিং থাকবে। যদিও জেলাটিনিয়াস কোটিংটা আসলে আমরা দুই ধরনের ফিল্টারের কথা বলছি, একটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার আর একটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। দুইটার ক্ষেত্রে এই যে জেলাটিনিয়াস লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে এটা হবে হচ্ছে বায়োলজিক্যাল লেয়ার, আর র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে এটা টিপিক্যালি কেমিক্যাল লেয়ার হয়, যেটা কোগুলেন্ট ফ্লো লেয়ার হয়। এখন কেন বায়োলজিক্যাল লেয়ার? দেখো স্লো স্যান্ড ফিল্টারে আমরা এখানে একটু আগে ক্যারেক্টারিস্টিক্স দেখেছি যে খুব স্লোলি এখানে ফিল্ট্রেশনটা হয়, যেটা যখন ফিল্ট্রেশনটা শুরু হয় আস্তে আস্তে পানির মধ্যে যে সমস্ত ফাইন পার্টিকেল গুলো থাকে অ্যাজ ওয়েল এস মাইক্রো অর্গানিজম গুলো সাধারণত সারফেস অ্যাফিনিটি থাকে, মানে সেগুলো সারফেসে অ্যাটাচড হওয়ার টেন্ডেন্সি থাকে, ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজম। সেটা আমরা দেখি যে বিভিন্ন জায়গায় মাইক্রো অর্গানিজম কিন্তু সারফেস পেলেই কিন্তু ওটার সাথে অ্যাটাচড হয়ে যেতে চায়। তো মাইক্রো অর্গানিজম যখনই অ্যাটাচড হবে, সরি, মাইক্রো অর্গানিজম গুলো যখন অ্যাটাচড হয়ে যায় তখনই কিন্তু এই আঠালো লেয়ারটা তৈরি হয়, এবং এই আঠালো লেয়ারটা এখানে শুধুমাত্র মাইক্রো অর্গানিজম এখানে স্টিক হয়ে যায়ই না, তার সাথে সাথে আরো ফাইন পার্টিকেল গুলোকে এখানে আটকে দেয় এবং কন্টিনিউয়াসলি এখানে একটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি চলতে থাকে, যার কারণে এখানে স্লোস এন্ড ফিল্টারে এই প্রসেসটাকে, এই লেয়ারটাকে বলা হয় বায়োলজিক্যাল স্লাইম। কারণ এখানে মেইনলি যে লেয়ারটা তৈরি হয় সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ মাইক্রো অর্গানিজম থাকে, যেটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ক্যারি আউট করে। কিন্তু র্যাপিড সেন্ট ফিল্টারের ক্ষেত্রে আসলে সেটা হয় না, কারণ র্যাপিড সেন্ট ফিল্টারে যেহেতু খুব দ্রুত পানিটা এবং দ্রুত যায়, শুধুমাত্র তা না, এখানে ইন্টারগ্রানুলার ভয়েড গুলো যেহেতু বেশি হয়, সেখানে দেখা যায় যে মাইক্রো অর্গানিজমের এটার উপরে স্টিক হয়ে থাকার টেন্ডেন্সিটা, মানে সুযোগ পায় কম। কিন্তু এখানে যে ইনিশিয়ালি লেয়ারটা ফর্মেশন হয় আসলে কেমিক্যাল কোগুলেন্ট এখন আসলো কোথা থেকে? আমরা যদি কম্পারেটিভ ফিচারটা দেখি, দেখো র্যাপিড সেন্ট ফিল্টারের ক্ষেত্রে প্রি ট্রিটমেন্ট ইউনিটে বলা হয়েছে যে এখানে কোগুলেশন ফ্লোকুলেশন থাকতে হবে, মানে হচ্ছে এখানে আমরা সাধারণত এটার আগেই যে কেমিক্যাল এজেন্ট, আই মিন অ্যালাম অথবা হচ্ছে আয়রনের যে সল্ট গুলো সেটা কিন্তু দেয়া হয়। তো কেমিক্যাল এজেন্ট দিলে রিমেইনিং যে ফ্লক্স গুলো পানিতে থেকে যায়, কেমিক্যাল ফ্লক্স গুলো, সেই ফ্লক্স গুলো এখানে এই স্যান্ড গ্রেইনের চারপাশে আটকে এই আঠালো লেয়ারটা শুরুতে তৈরি করে, যদিও এর মানে এই না যে সেখানে কোনো ধরনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হবে না। শুরুতে কেমিক্যাল ফ্লক্সটাই তৈরি করে এই লেয়ারটা, তারপর তার উপরে যেহেতু একটা স্টিকি লেয়ার তৈরি হয়, তার উপরে কিন্তু আদার মাইক্রো অর্গানিজম সেখানে ডেভেলপ করে। সো এই জন্য দেখো এখানে রিপেনিং টাইমটা কিন্তু আরএসএফ এর ক্ষেত্রে খুব অল্প সময়ে হয়ে যায়। রিপেনিং টাইমটা আমি বলেছি যে জিলাটিনিয়াস লেয়ারটা তৈরি হতে কত সময় লাগে, সেই টাইমটা আরএসএফ এর ক্ষেত্রে সেটা 5 থেকে 10 মিনিটে হয়ে যায়, কারণ আরএসএফ এর ক্ষেত্রে এই লেয়ারটা হচ্ছে আসলে কেমিক্যাল লেয়ার, যেটা এর আগে যেই অ্যালাম বা আয়রন কোগুলেন্ট ইউজ করা হচ্ছে সেটার মাধ্যমে যে ফ্লক্স গুলো ফর্ম করছে সেটাই কিন্তু এখানে এসে এই আঠালো লেয়ারটা তৈরি করছে। সেই জন্য এটা খুব দ্রুত তৈরি হয় 5 থেকে 10 মিনিটে। কিন্তু এসএসএফ এর ক্ষেত্রে এই লেয়ারটা হয় হচ্ছে বায়োলজিক্যাল লেয়ার, যেখানে মাইক্রো অর্গানিজম এসে আটকে যায় এবং তারপর
সেখানে অন্যান্য মাইক্রো অর্গানিজম বা ফাইন পার্টিকেল গুলোকে অ্যাবজর্ব করে। তো এটা বায়োলজিক্যাল লেয়ার হওয়ার কারণে এই লেয়ারটা ফর্মেশন হতে কিন্তু সময় লাগে। এই সময় লাগে কয় ঘন্টা? সেটা 6 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত হতে পারে। সো এটাই বলা হচ্ছে যে ফাইন পার্টিকেল গুলো কি হবে, প্রথমে ফ্লক্স ফর্মেশন করবে, তারপর হচ্ছে স্যান্ড গ্রেইনের উপর ডিপোজিটেড হবে এবং সেগুলো পার্মানেন্টলি সেটার গায়ে আটকে থাকবে, কারণ তার আগে থেকেই সেখানে হচ্ছে এখানে একটা জিলাটিনিয়াস লেয়ার বা একটা স্টিকি লেয়ার তৈরি হচ্ছে, যে কোটিং এর উপরে এই ফিল্টার মিডিয়ামের উপরে যে কোটিংটা তৈরি হচ্ছে সেটার গায়ে এখানে এগুলো সেটেল ডাউন করবে এবং আটকে থাকবে, পানি থেকে আর বের হবে না। এইভাবে করে ফাইন পার্টিকেল গুলোকেও অ্যাজ ওয়েল এজ ব্যাকটেরিয়া বা অন্যান্য অর্গানিজম গুলোকেও পানি থেকে রিমুভ করছে। থার্ড যে প্রসেসটা হয় সেটার জন্য হচ্ছে আসলে মূলত এই জেলাটিনিয়াস লেয়ারটা, একটু আগে আমরা বললাম যে বায়োলজিক্যাল লেয়ার বা কেমিক্যাল লেয়ার যেটাই হোক না কেন, সেই লেয়ারের ফর্মেশনটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আসলে এই অ্যাক্টিভিটিটা ক্যারি আউট করতে পারবে না। তো বায়োলজিক্যাল মেটাবলিজম কখন হবে? যেখানে হচ্ছে জেলাটিনিয়াস লেয়ারটা ফর্মেশন হবে। জেলাটিনিয়াস লেয়ারটা সাধারণত স্পেশালি এসএসএফ এর ক্ষেত্রে সেটা উপরের দিকেই মেইনলি ফর্মেশন হয়, নিচের দিকে হয় না। নিচের দিকে হয় না কেন? ফিল্টার বেডের নিচের দিকে কেন হয় না? কারণ আসলে উপরের দিকে লেয়ার গুলোতেই ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম গুলো আটকে যায়, নিচের দিকে লেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না এই সমস্ত অর্গানিজম গুলো। তো নিচের দিকে লেয়ারে যদি এনাফ মাইক্রো অর্গানিজম না পৌঁছায়, সেখানে ওই লেয়ারটাও আসলে তৈরি হয় না। তো এই যে যেটা জেলাটিনিয়াস বা বায়োলজিক্যাল লেয়ারের কথা আমরা বলছি, সেই লেয়ারটা আসলে তৈরি হবে মূলত ফিল্টার বেডের উপরের দিকে, ঠিক আছে? স্যান্ড গ্রেইনের চারপাশে, স্যান্ড গ্রেইনের অ্যারাউন্ডে, যদি আমরা এইভাবে স্যান্ড গ্রেইন চিন্তা করি যে এটা হচ্ছে স্যান্ড গ্রেইন, আমরা ইন্ডিভিজুয়াল গ্রেইন চিন্তা করি, তার চারপাশে একটা একটা আঠালো একটা পিচ্ছিল একটা লেয়ার তৈরি হবে কন্টিনিউয়াসলি যখন ফিল্টার অপারেশনটা চলতে থাকবে। তো এই লেয়ারটা মূলত ফিল্টার বেডের টপের দিকে তৈরি হবে। নিচের দিকে যেহেতু মাইক্রো অর্গানিজম বা অন্যান্য যে সমস্ত পানির মধ্যে ফাইন পার্টিকেল থাকবে সেগুলো উপরের দিকে ক্যাপচার হয়ে যাবে, সেগুলো নিচ পর্যন্ত পৌঁছাবে না। এটা টপ লেয়ারে এই লেয়ারটা ফর্মেশন হবে। তো টপ লেয়ারে ইনিশিয়ালি যখন এই বায়োলজিক্যাল লেয়ারটা ফর্মেশন হচ্ছে, সেখানে শুধুমাত্র লেয়ারটা ফর্মেশন হয় না, সেখানে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিও চলে। বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কি চলে? ধরো ইনিশিয়ালি একটা লেয়ার মানে সেখানে কিছু মাইক্রো অর্গানিজম অ্যাটাচ হলো, তারপর সেই মাইক্রো অর্গানিজম গুলো কিন্তু ফার্দার আরো ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজমকেও সেখানে ডিটেইন করে বা সেগুলোকে অ্যাটাচড হতে সাপোর্ট করে, হ্যাঁ, সেটাকে হেল্প করে। সো এইখানে যে জেলাটিনিয়াস লেয়ারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফার্দার অন্যান্য মাইক্রো অর্গানিজমকে সেখানে অ্যাটাচ করবে বা স্টিক করবে, এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল, ফাইন এবং ডিজলভ সাবস্টেন্স, যেগুলো অর্গানিক সাবস্টেন্স পানির মধ্যে থাকবে, সেগুলোকে রিমুভ করবে। এখন এই রিমুভাল প্রসেসটা কি? আশা করি তোমাদের বিওডি টেস্টের বিওডি ডেফিনেশন মনে আছে। বিওডি, হোয়াট ইজ বিওডি? তো বিওডি ছিল যে পানির মধ্যে যদি মাইক্রো অর্গানিজম থাকে এবং পানির মধ্যে যদি ডিজলভ বা সাসপেন্ডেড অর্গানিক ওয়েস্ট থাকে, সেই মাইক্রো অর্গানিজম কিন্তু পানির মধ্যে থাকা বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে তার খাবার হিসেবে কনজিউম করে সেটাকে স্ট্যাবিলাইজ করতে পারে বা সেটাকে ট্রিটমেন্ট করতে পারে, শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে। সেটা কে করে? সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম করে। তবে এই ডিকম্পোজিশনটা দুই ধরনের হতে পারে, অক্সিজেনের প্রেজেন্সে অ্যারোবিক কন্ডিশনেও হতে পারে অথবা অক্সিজেনের অ্যাবসেন্সেও হতে পারে। তো এইখানেও কিন্তু সেম কাজটা হবে, যে এখানেও কিন্তু যে পানিটা আসবে সেই পানির মধ্যে, মানে যে পানিটাকে আমরা ফিল্টার বেডের উপরে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, ফিল্ট্রেশন হওয়ার জন্য, সেই পানির মধ্যেও কিন্তু ফাইন অর্গানিক ওয়েস্ট থাকতে পারে এবং ডিজলভ কন্ডিশনে অর্গানিক ওয়েস্ট থাকতে পারে। তো কিছু ব্যাকটেরিয়া, সাপোজ ধরো এইটার চারপাশে হচ্ছে ব্যাকটেরিয়াল লেয়ার তৈরি হলো, তো ব্যাকটেরিয়া এখানে এসে অ্যাটাচ হলো, সাথে সাথে যখন পানিটা এখান থেকে চলে যেতে থাকবে, তখন ফাইনাল অর্গানিক সাবস্টেন্স গুলো এবং ডিজলভ অর্গানিক সাবস্টেন্স গুলো সেগুলো এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। ব্যাকটেরিয়া সেগুলোকে অ্যাবজর্ব করে নিবে, পানি থেকে অ্যাবজর্ব করে নিবে। শুধু অ্যাবজর্ব করবেই না, সেই অর্গানিক ম্যাটেরিয়াল সেগুলোকে অক্সিডাইজ করে স্ট্যাবল কিছু এন্ড প্রোডাক্ট তৈরি করবে এবং পানি থেকে সেই অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করবে। তো এখানে যদিও কিন্তু অর্গানিক ম্যাটার বলে দেওয়া আছে, যেখানেই আমরা আসলে বায়োলজিক্যালি অর্গানিক ম্যাটার রিমুভাল দেখবো, সেখানে কিন্তু বুঝে নিতে হবে সেখানে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটেরিয়ালেরই কিন্তু রিমুভাল হবে, নন বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটেরিয়াল কিন্তু রিমুভাল হবে না। তাহলে এখানে কি হচ্ছে, আমি আবারও রিপিট করছি, যে জেলাটিনিয়াস লেয়ারটা ইনিশিয়ালি আসলে তৈরি হতে হবে, মানে ডেভেলপ করতে হবে, যেটা একটা সার্টেন টাইম লাগবে, একদম শুরুতে হবে না। যার কারণেই কিন্তু বলেছি যে ক্লিনিং এর পরপর আসলে ট্রিটমেন্ট 100% হয় না ফিল্ট্রেশনের ইউনিটের মধ্য দিয়ে, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমরা সার্টেন টাইম যখন
ফিল্টারটা রান করবে তখন তার স্যান্ড গ্রেইনের চারপাশে একটা জেলাটিনিয়াস কোটিং তৈরি হবে, যেটা ডেভেলপ করবে স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের প্রেজেন্সের কারণে। আর আরএসএফ এর ক্ষেত্রে ইনিশিয়ালি ডেভেলপ করবে হচ্ছে তার আগে যে কেমিক্যাল এজেন্ট কোগুলেন্ট অ্যাড করা হয়েছে সেটা ফ্লক্স বা অ্যালুমিনিয়াম ফ্লক্স, কোগুলেটেড ফ্লক্সটা এখানে হচ্ছে কেমিক্যাল লেয়ার ফর্মেশন করবে ফিল্টার মিডিয়ামের উপরে, যেটা জেলাটিনিয়াস লেয়ারটা। তো এই 18 লেয়ারটা তৈরি হওয়ার পরে যেটা হবে, পানির মধ্যে যে সমস্ত এই 18 লেয়ারটা পানির মধ্যে থাকা যে সমস্ত মাইক্রো অর্গানিজম থাকবে সেগুলোকে এই লেয়ারের উপরে অ্যাটাচড হতে সাপোর্ট করবে। মানে এই লেয়ারটার উপরে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম কি করবে, সেগুলোর উপরে আটকে যাবে। তো ইনিশিয়ালি শুধুমাত্র মাইক্রো অর্গানিজম আটকে যাবে এবং কন্টিনিউয়াসলি যে সমস্ত ব্যাকটেরিয়া আসতে থাকবে সেগুলো ওইটার উপরে আসতে থাকবে। কিন্তু ইভেনচুয়ালি মাইক্রো অর্গানিজম গুলো কি করবে, পানির মধ্যে যে সমস্ত অর্গানিক ম্যাটেরিয়াল গুলো থাকবে সেগুলোকেও এখানে অ্যাবজর্ব করে নিবে এই 18 লেয়ারের উপরে, এবং অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে অ্যারোবিক অথবা অ্যানারোবিক যে সমস্ত অর্গানিজম থাকবে স্পেশালি ব্যাকটেরিয়া সেগুলোকে ডাইজেস্ট করবে এবং ডাইজেস্ট করে কিছু এন্ড প্রোডাক্ট তৈরি করবে, অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে পানি থেকে রিমুভ করবে। তো বায়োলজিক্যাল মেটাবলিজমের মাধ্যমেও কিন্তু এখানে ট্রিটমেন্ট হচ্ছে, যেখানে পানি থেকে ব্যাকটেরিয়া রিমুভও হচ্ছে, যেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে জেলাটিনিয়াস লেয়ারে আটকে যাচ্ছে, অ্যাজ ওয়েল এজ ব্যাকটেরিয়া কিন্তু আবার ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজম পানির মধ্যে থাকা অর্গানিক ওয়েস্ট গুলোকে অক্সিডাইজ করে সেগুলোকেও কিন্তু রিমুভ করছে। তো বায়োলজিক্যাল মেটাবলিজমের মাধ্যমেও কিন্তু এখানে আসলে ট্রিটমেন্ট হচ্ছে। শুধুমাত্র তাহলে আমরা তিন ধরনের অপারেশন দেখলাম। একটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেনিং, যেটা কোয়াইট সিম্পল, জাস্ট লার্জার পার্টিকেল গুলোকে ফিল্টার বেডে আটকে দিচ্ছে, ফাইনাল পার্টিকেল গুলোকে ফ্লোকুলেশন সেডিমেন্টেশন অ্যাজ ওয়েল এজ অ্যাবজর্পশন অন দ্য জেলাটিনিয়াস লেয়ারের উপরে আটকে ফাইনাল পার্টিকেল গুলোকেও রিমুভ করছে। আর বায়োলজিক্যাল মেটাবলিজমের মাধ্যমে হচ্ছে পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়া বা অন্যান্য অর্গানিজমকে জেলাটিনিয়াস লেয়ারের উপরে আটকে রাখছে, এবং জেলাটিনিয়াস লেয়ারের উপরে যে মাইক্রো অর্গানিজমগুলো থাকছে সেগুলো সার্ভাইভ করার জন্য পানির মধ্যে থাকা অর্গানিক ওয়েস্টকে সেখানে অ্যাবজর্ব করছে, এবং অর্গানিক ওয়েস্টগুলোকে কি করছে, ডিকম্পোজ করে অ্যারোবিক্যালি অথবা অ্যানারোবিক্যালি ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য অক্সিজেন, কতটুকু অক্সিজেন পাচ্ছে তার উপরে বেস করে এই যেভাবেই হোক সেখান থেকে যে সমস্ত অর্গানিক সাবস্টেন্স থাকছে যেগুলো ডিজলভ কন্ডিশনে অথবা ফাইনার সাসপেন্ডেড কন্ডিশনে থাকতে পারে সেগুলোকে পানি থেকে রিমুভ করছে। এই তিনটা হচ্ছে মেইন প্রসেস। এছাড়া কিছু আরেকটা স্পেশাল প্রসেস হতে পারে যেটার মাধ্যমেও কিন্তু পানি থেকে কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স রিমুভাল হয় ইলেকট্রোলাইটিক অ্যাকশনের মাধ্যমে। ইলেকট্রোলাইটিক অ্যাকশন বলতে আসলে এখানে যেটা করা হয়, এই যে ফিল্টার বেডটা থাকে সেই ফিল্টার বেডে সার্টেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অ্যাড করা হয়, মানে কিছু কেমিক্যাল অ্যাড করে দেওয়া হয় যেটা সাপোর্ট করবে এখানে ইলেকট্রিক্যাল চার্জ স্যান্ড ফিল্টারে যেটা থাকবে সেটা আয়োনাইজ সাবস্টেন্স, মানে র ওয়াটারে যে আয়োনাইজ সাবস্টেন্স সেগুলো ইন্টারচেঞ্জ হতে পারে। তবে সেই ইন্টারচেঞ্জটা আমরা কোন কম্পাউন্ডকে আসলে ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি সেটার উপর বেস করে ফিল্টার বেডে কোন কেমিক্যালটা ইউজ করা হবে সেটা ভ্যারিয়েবল হতে পারে। আই মিন টার্গেট কম্পাউন্ড যে ইনঅর্গানিক সাবস্টেন্সকে পানি থেকে রিমুভ করতে হচ্ছে সেটার উপর বেস করে ফিল্টারের মধ্যে আমরা কোন কেমিক্যালটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে। তো এটা কি করবে, ফিল্টারের মধ্যে ধরো এক ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে যেটা পানির মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে থাকছে। তো ওই পানিটা যখন ফিল্টারের মধ্য দিয়ে যাবে র ওয়াটারটা, সেটা ফিল্টার বেডে থাকা আগের যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস থাকবে সেটার সাথে অল্টারেশন হবে। কোনো কোনো কম্পাউন্ডের কিন্তু একটা পার্টিকুলার কম্পাউন্ডের জন্য অ্যাফিনিটি বেশি থাকে। তো এমন ভাবে আমাদের করতে হবে যে আমাদের যে টার্গেট কম্পাউন্ডটা সেটা যাতে এই যেই কেমিক্যালটা ইউজ করা হচ্ছে তার সাথে চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস র ওয়াটার থেকে একটা অ্যানায়ন বা ক্যাটায়ন চলে আসবে ফিল্টারের মধ্যে থাকা কেমিক্যালে, আর ফিল্টারের মধ্যে থাকা কোনো কম্পাউন্ড চলে যাবে হচ্ছে র ওয়াটারের মাধ্যমে। এভাবে করে আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের ইলেকট্রিক্যাল চার্জকে অল্টারেশন করে সেটার মাধ্যমেও কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব। তবে এটা কিন্তু এমন না যে আনলিমিটেড, মানে যে কেমিক্যাল কম্পাউন্ডটা ইউজ করা হচ্ছে এখানে কোনো পার্টিকুলার আয়নকে রিমুভ করার জন্য সেটা সার্টেন টাইম পরে এক্সস্টেড হয়ে যায়, তখন ফিল্টারটাকে আবার ক্লিন করে সেটার চার্জটাকে রিনিউ করে নিতে হবে। তো এটা হচ্ছে অ্যাডিশনাল অপশন, কিন্তু বেসিক যে তিনটা প্রসেস হচ্ছে এই তিনটা মেকানিজমের মাধ্যমে স্যান্ডবেডের মাধ্যমে পানিটাকে ক্লিয়ার হবে।